अगर पैसे होते तो इज्जत और प्यार सब कुछ होता। क्या फैमिली के लिए किसी भी हद तक गुजर जाना गलत है? গল্পটি দেনায় জর্জরিত একজন মানুষের, যার নুনান্তে পান্তা ফুরে অবস্থা। পরিবারের কারো দাবি ঠিকমতো পূরণ করতে পারে না, কিন্তু হঠাৎই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এমনই গল্পে নির্মিত হয়েছে লাকি ভাস্কর মুভিটি। আলোড়নের আজকের এক্সপ্লেনেশনে আলোচিত এবং দর্শকপ্রিয় এই মুভির গল্প এবং টুইস্টগুলো এক্সপ্লেন করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই দেখা যায় মর্নিং ওয়াকে বেরিয়েছে ভাস্কর। অমনি সিবিআই এর মামারা ধরে নিয়ে যায় তাকে। এরপর জেরা। সিবিআই অফিসার লক্ষণ ভাস্করকে বলে, আমরা জানতে পেরেছি তুমি ব্যাংকের টাকা নয়ছয় করো, তাই ঘাপলা ধরতে এসেছি। ভাস্করের স্ত্রী সুমতিও ফোনে জানায় সিবিআই পরিচয় কয়েকজন বাসায় এসেছে। ভাস্কর বলে, চিন্তা না করে তাদের সহযোগিতা করো। এমন সময় বিদ্যুৎ চলে যায়। এতে সিবিআই এর মামারা বেশ বিরক্ত হয়, কেননা বিদ্যুৎ না এলে কম্পিউটারে কিছু চেক করতে পারছে না। সিবিআই অফিসারকে চিপায় রেখে আমাদের নিয়ে যাওয়া হয় 2 বছর পেছনে 1989 সালে। দেখানো হয় ভাস্কর ব্যাংকের একজন জুনিয়র কর্মকর্তা, মাসিক বেতন 6000। ব্যাংক থেকে সে লোন নিয়েছে 36,000। একটি প্রমোশনের আশায় তীর্থের কাকের মতো অপেক্ষা করে আছে, কারণ এই প্রমোশন হলেই তার বেতন 12,000 হবে। কাজে কর্মে ভাস্কর খুবই মনোযোগী। পরপর 3 বছর বেস্ট এমপ্লয়ির পুরস্কারও জিতেছে। ব্যাংকের সামনে একটি লাল রঙের গাড়ি রয়েছে। গাড়িটি ব্যাংকেরই একজন ক্লায়েন্ট থেকে জব্দ করা হয়েছে। ভাস্কর প্রতিদিন গাড়িটি দেখে আর ভাবে, গাড়িটি যদি তার হতো। এরপর ভাস্করের বন্ধু সাম্বাকে দেখানো হয়। একসাথে পড়াশোনা করলেও মাধ্যমিকের ডাব্বা মেরে সাম্বা হয়েছে পিয়ন, আর পাশ করে ভাস্কর হয়েছে অফিসার। দুজনের বন্ধুত্ব ঠিক আগের মতোই আছে। আকাম কুকাম সবই একসাথেই করে। চাকরির পাশাপাশি সাইড বিজনেস আছে তাদের। চেক লিখে দিয়ে 2 পয়সা বাড়তি ইনকাম করে তারা। একদিন অ্যান্টনি নামের একজন লোক ব্যাংকে লোন নিতে আসে, কিন্তু ঠিকঠাক মতো কাগজপত্র দেখাতে পারে না। এজন্য ভাস্কর তাকে ফিরিয়ে দেয়। ভাস্করের কলোনিতে সবাই তার অপেক্ষায় থাকে, তবে ভালোবেসে নয়, ঠেলায় পড়ে। কারণ তার কাছে কম বেশি সবাই টাকা পায়, কেউ 1000 তো কেউ 500। তাদের মধ্যে প্যাটেল ভাই তো 10,000 দিয়ে রীতিমতো ফেসে গেছে। রোজ তাদের কথা শুনতে শুনতে বাসায় যায় ভাস্কর। প্যাটেল তো সামনের মাসে টাকা শোধ করতেই হবে বলে হুমকিও দেয়। সামনের মাসে তোমায় নৌকা কিনে দেব, এমন একটা ভাব নিয়ে ভাস্করও রাজি হয়ে যায়। ভাস্করের ছোট ভাই ইঞ্জিনিয়ার হতে চায়, বোন ডিগ্রিতে পড়ে। ভাস্করের বাবা এক সময়কার নামকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বন্ধুদের সাথে ব্যবসায় নেমে ধরা খেয়ে ভদ্রলোক আনোয়ার হোসেনের মতো বুকের ডান পাশে হাত দিয়ে আমিনার মা বলে প্যারালাইজড হয়ে গেছে। ভাস্করের স্ত্রী আর অতি ভালোবাসার মানুষ সুমতি এবং 6 বছরের ছেলে কার্তিক, ওদের নিয়ে তার দুনিয়া। এক সন্ধ্যায় সুমতি তার ভাইয়ের বউয়ের জন্মদিনে যাবে। কার্তিককে পোশাক পরাতেই সে বলে আবারও সে একই শার্ট। সব জায়গাতেই এক শার্ট পরে যেতে হয় কার্তিককে। যাই হোক, জন্মদিনে তারা কি গিফট করবে সেটা খুঁজে পাচ্ছিল না। শেষে কার্তিক পুরনো খেলনা নিয়ে যায়। জন্মদিনের অনুষ্ঠানে সুমতির ভাইয়ের বউ কার্তিককে 1 টুকরো কেক খাওয়ালে সে আরেক টুকরা চায়, কিন্তু মামি বলে একটাই বেশি ছিল। কথাটা গায়ে লাগে সুমতির। রেগে স্বামী সন্তান নিয়ে ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসে। যদিও রাস্তায় ক্ষুধা পেয়ে বসে তাদের। রেস্টুরেন্টে 3টি খাবারের অর্ডার দেয়, কিন্তু মানিব্যাগ চেক করে ভাস্কর দেখে 2 জনের খাবারের টাকা হবে। সে 2টি খাবার দিতে বলে। ওয়েটার ছিল মানবিক হৃদয়ের, তিনি তাদের 3টি খাবারই দেয়। এদিকে নিজের পেট সাবার করে কার্তিক ভাস্করকে বলে আরো খাবে, কিন্তু ছেলেকে খাওয়াবে কিভাবে? পকেট তো ফাঁকা। নিজের খাবারই সে ছেলেকে দেয়। অবস্থা দেখে বুক ফেটে যায় সুমতির। কাঁদতে থাকে সে। সান্ত্বনা দিয়ে ভাস্কর বলে আমি আছি তো। এর মধ্যে অ্যান্টনি আবার আসে, জানায় বিদেশ থেকে সে কিছু টিভি এনেছে, কিন্তু মালগুলো বন্দরে আটকা পড়ে আছে। টাকার অভাবে ছাড়াতে পারছে না। 2 লাখ টাকা দরকার। সাম্বা ভাস্করকে বলে তোর শালার তো অনেক টাকা, তার কাছ থেকেও তো ম্যানেজ করে দিতে পারিস। কিন্তু ভাস্কর সেই পথে হাঁটে না, কারণ একে তো প্রেম করে বিয়ে করেছেন, তার উপর উপার্জনও তেমন ভালো নয়। শালাবাবু তো তাকে মানুষই মনে করে না, আবার টাকা ধার দেবে। পথে মধ্যে প্যাটেলের সাথে তার দেখা হয়ে যায়। বাঘ যেমন শিকার ছবল দিয়ে ধরে, তেমনি প্যাটেলও ভাস্করের উপর ঝাঁপিয়ে পড়ে বলে আজই টাকা দিবি, মানিব্যাগ দে, মানিব্যাগ দে। ভাস্কর মানিব্যাগ দেয়। সেখানে টাকা না পেয়ে বাজারে সবার সামনে সে রাগে ভাস্করের শার্ট ছিঁড়ে ফেলে, সাথে সাধের বাইকটাও কেড়ে নেয়। বেশ অপমানিত হয় ভাস্কর। পরদিন টাকার অভাবে গাড়িতে উঠতে পারে না, দৌড়ে অফিসে যায়। হাঁপাতে হাঁপাতে অফিসে এসে দেখে এতদিন ধরে যে প্রমোশনের আশায় বুক বেঁধেছিল তাও ছুটে গেছে। অন্য একজনকে প্রমোশন দেওয়া হয়েছে। সে জানতে পারে হিমাংশু স্যার তার সাথে এই আকামটা করেছে। নিজের পরিচিত এক আত্মীয়কে প্রমোশন দিয়েছে।
ভাস্কর মেনে নিতে পারে না, মাথায় রক্ত উঠে যায়। হিমাংশু স্যারের রুমে গিয়ে বলে, স্যার, অফিসে আমি সবচেয়ে বেশি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি, বাড়তি কাজ করি, কোনোদিন ছুটিও নেই না, তারপরও আপনি আমাকে প্রমোশন না দিয়ে অন্য একজনকে প্রমোশন দিলেন। হিমাংশু বলে, তুমি অফিসের জন্য যা করো সেটা তোমার দায়িত্ব, আর আমি যাকে প্রমোশন দিয়েছি সে যোগ্য। কত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলছো? তুমি যে সাইড বিজনেস করো সেটা অনৈতিক। আমি যদি জিএম সহ অন্যদের বলি তোমার চাকরি চলে যাবে। চাকরি চলে যাওয়ার কথা শুনে ভাস্করের অবস্থা তো খারাপ হয়ে যায়। রীতিমতো হিমাংশু স্যারের পা ধরে কান্নাকাটি শুরু করে। সহকর্মীদের অনুরোধে হিমাংশু বাবু তাকে ক্ষমা করে দেয়। বিকেলে দেখে তার পছন্দের লাল গাড়িটি হিমাংশু স্যার নিয়ে গেছে। স্ত্রীর জন্মদিনে সে এটা গিফট করবে। ভাস্কর আবারও স্যারের কাছে দুঃখ প্রকাশ করে। হিমাংশু বলে, আমি বিষয়টা তখনই ভুলে গেছি, তুমিও ভুলে যাও। সেদিন সন্ধ্যায় সাম্বা আর ভাস্কর ক্যাফেতে চা পান করছিল। সেখানে হাজির হয় অ্যান্টনি। সাম্বা তাকে দেখেই খেপে যায়, কিন্তু ভাস্কর সাম্বাকে বাধা দিয়ে লোন চাওয়ার কারণ জানতে চায়। অ্যান্টনি বলে, বাজারে প্যানাসোনিক টিভির খুব চাহিদা, কিন্তু বৈধ পথে আনলে যে দাম পড়ে তাতে খুব একটা লাভ হয় না, কিন্তু জাহাজে করে যে ইলেকট্রনিক পণ্য আনায় সেজন্য কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু এবার আমার 2-2.5 লাখ টাকার মাল আটকা পড়েছে, টাকাটা ম্যানেজ করতে পারিনি। ব্যাগ খুলে 2 লাখ টাকা বের করে ভাস্কর বলে, মোট লাভের 20% আমাদের চাই, 10 আমার 10 সাম্বার। এদিকে সাম্বা জানতে চায় সে এত টাকা কোথায় পেল। ভাস্কর জানায় ব্যাংক থেকে মেরেছে। চমকে উঠে সাম্বা বলে, এতদিন সৎভাবে কাজ করেছিস, সেই তুই টাকা মেরে দিলি? তোর তো জেলও হতে পারে। ভাস্কর বলে, সামনের মাসে বাবার চেক আপ, ভাই বোনের কলেজের বেতন, সংসারের খরচ, সাথে স্কুটিটাও নিয়ে গেছে। আমার ভাগ্যটাই খারাপ, এবার যা হবার হবে। পরদিন দেখা যায় অ্যান্টনি, সাম্বা, ভাস্কর একসাথে যাচ্ছে। ভাস্কর বাসার সামনে নেমে পড়ে। সাম্বা টাকা সহ অ্যান্টনিকে ছাড়তে ভরসা পায় না, সেও বন্দরে যায়। বাড়ি ফিরে দুশ্চিন্তার পাহাড় নিয়ে বসে ভাস্কর। একবার ভাবে অ্যান্টনিকে টাকা দিয়েছে, ব্যাংকে বিষয়টি জানাজানির পর পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আবার ভাবে সাম্বা এবং অ্যান্টনি পুলিশের হাতে ধরা পড়েছে। এরপর ভাবে সাম্বা আর অ্যান্টনি মিলে ভাস্করকে ঠকিয়েছে। এর মধ্যে সাম্বা ও অ্যান্টনি চলে আসে। অ্যান্টনির হাসি মুখ দেখে ভাস্কর বুঝতে পারে খবর ভালো, তারা টাকা ভাগ করে নেয়। এরপর দেখানো হয় ভাস্কর কিভাবে টাকাগুলো সেটিং দিয়েছে। যেদিন টাকা নিয়েছে ওই দিন 2 লাখ টাকা কম দেখিয়েছিল, পরদিন 2 লাখ টাকার বেশি দেখিয়ে হিসাব চকাচক রাখে। এভাবে তাদের বিজনেস চলতে থাকে। ভাস্কর হয়ে ওঠে লাকি ভাস্কর। স্বামীর হঠাৎ এমন পরিবর্তন দেখে সন্দেহ হয় ভাস্করের স্ত্রীর। একদিন বলে, আমি তো ভেবেছিলাম প্রমোশন না পাওয়ায় তুমি ভেঙে পড়বে, এখন তো দেখছি সমানে মদ গিলছ আর একের পর এক জিনিসপত্র কিনছ, কাহিনী কি? ভাস্কর বলে, বন্ধু অ্যান্টনির সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি, ব্যাংকের লোন শোধ করার কথাও জানায়। শুনে সুমতি তাকে জড়িয়ে ধরে। ভাস্কর অনেকগুলো টাকা দেয়, গয়না কিনতে বলে, কিন্তু সুমতি জানায় সামনের সপ্তাহে কার্তিকের জন্মদিন, এবার জমিয়ে পালন করতে চায়। গোটা কলোনি সাজিয়ে ছেলের জন্মদিন পালন করে ভাস্কর। পার্টি শেষে অ্যান্টনি বলে, আমি স্থায়ীভাবে আমেরিকায় আমার ছেলের কাছে চলে যাব, যাওয়ার আগে শেষ দান মেরে যেতে চাই। এজন্য 10 লাখ টাকা লাগবে, কারণ খুব তাড়াতাড়ি বন্দরে 3টি দামি গাড়ি আসবে, লাভও হবে অনেক বেশি, আর এই লাভের অংশ 3 জন সমান ভাগে ভাগ করে নেবে। 10 লাখের কথা শুনে মাথা ঘুরে যায় ভাস্করের। এত টাকা ব্যাংক থেকে কিভাবে সরাবে, এজন্য সে না করে দেয়। এরপর বাড়ি ফিরে ছেলেকে জিজ্ঞেস করে পার্টি কেমন লেগেছে। ছেলে তখন কম্পিউটারে গেমস খেলছিল। বাবার দিকে না তাকিয়ে ছেলে মাথা নেড়ে হুহা করতে থাকে। ভাস্কর বিরক্ত হয় আর ছেলেকে ঘুরিয়ে মুখে কথা বলতে বলে। ছেলে তখন বাবা মাকে জড়িয়ে ধরে, ধন্যবাদ দিয়ে কাঁদতে কাঁদতে বলে, এতদিন বন্ধুদের পার্টিতে গেলে সবাই বলতো আমি কেক খেতে এসেছি। আমার এক বন্ধু রেগুলার বলে আমি এক শার্ট পরে যাই, তারা আর এ কথা বলতে পারবে না। ছেলের এসব কথায় সেখানে ইমোশনাল একটা পরিবেশ সৃষ্টি হয়। ভাস্কর অ্যান্টনিকে ফোন করে বলে 10 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এত টাকা নেবে কিভাবে? ভাস্কর পরদিন বড় একটি সুটকেস নিয়ে অফিসে যায়। অফিস থেকে জিজ্ঞেস করলে জানায় সে বাইরে ঘুরতে যাবে, তাই একেবারে বেরিয়েছে। কিন্তু সেদিন নারায়ণ স্যার অফিস থেকে বেরিয়ে হচ্ছিল না, আর ভাস্করও টাকা সরাতে পারছিল না। শেষে ভাস্করের বুদ্ধিমতো সাম্বা বাইরে গিয়ে ফোন দেয় নারায়ণ স্যারকে, তার মেয়ের বিয়ের ব্যাপারে ফাউ গেজায়। এই ফাঁকে ভাস্কর টাকাটুকা সাইড করে। এরপর বন্দরে গিয়ে গাড়ি 3টি নিজেদের জিম্মায় নেয়, কিন্তু এবার ফাঁটাবাসে চিপায় পড়ে যায় তারা, কারণ যে তাদের গাড়ি নেবে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। ভাস্করের হালুয়া তো টাইট, কারণ আজ শনিবার, কালকে রবিবার বন্ধ। সোমবারের মধ্যে জায়গার টাকা জায়গায় রাখতে হবেই। সাম্বার মাথা খারাপ হয়ে যায়, অ্যান্টনির কলার ধরে টানাটানি শুরু করে। ভাস্কর তাকে থামিয়ে দিয়ে বলে, এতদিন প্রফিট সমানভাবে নিয়েছি, বিপদের মোকাবেলাও সমানভাবে করব, রাগারাগি করলে চলবে না।
ভাস্কর বলে, গাড়ি কেনার ডিলার কি আল্লাহ এক পিসি বানিয়েছে? পুনে, মহারাষ্ট্র, ভারত জুড়ে কি আর কেউ নেই? অ্যান্টনির একজনের কথা মনে পড়ে। ফোনেই ডিলারের সাথে ডিল ডান করে, কিন্তু সেই ডিলার থাকে গোয়া। অ্যান্টনি জানায় এখনই যেতে হবে। ভাস্কর ফোন করে সুমতিকে জানায় সে গোয়া যাচ্ছে। 3টি গাড়িতে নাম্বার প্লেট লাগিয়ে বেরিয়ে পড়ে। চেকপোস্টে ভাস্কর ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে পার পেলেও প্যাচটা লাগায় সাম্বা। সে এক পুলিশ অফিসারকে ধাক্কা দিতে দিতে বেঁচে যায়। অফিসার রেগে মেগে সাম্বার কাছে ড্রাইভিং লাইসেন্স চায়, কিন্তু মালের তো লাইসেন্সই নাই। ভাস্কর এসে জানায় এটা সরকারি গাড়ি, ভেতরে ভিআইপি আছে। এ কথা বলতেই গাড়ি থেকে 3 জন লোক বের হয়। তারা হম্বিতম্বি শুরু করে, পুলিশের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেয়। তাদের আলগা ফাপড়ে পুলিশ কাপড় না ভিজিয়ে উল্টো সন্দেহ করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মাল 3টা আসলে ভিক্ষুক। তাদের ভিআইপি সাজিয়ে এনেছিল ভাস্কর, যেন চেকপোস্ট পার হতে সুবিধা হয়। কিন্তু তারাই উল্টো প্যাচ লাগালে সে প্ল্যান বি অ্যাপ্লাই করে। গাড়ি থেকে জলপরি বের হয়, শহরের সেরা আইটেম গার্ল। ভাই রে, নারীর কাছে কাইজ স্বয়ং পুষ্পারাজ, আর পুলিশ তো কোন ছাড়। জলপরি সবাইকে লাইনে নিয়ে আসে। এরপর গোয়া গিয়ে গাড়ি সেল করে তারা। সেখানে ভাড়া করা আইটেমদের এক একজনকে 1 বান্ডিল করে টাকা দেয়। পরের দৃশ্যে দেখা যায় অ্যান্টনি আমেরিকা চলে যাচ্ছে। একটি ফোন নাম্বার দেয় ভাস্করকে, দরকারে ফোন করতে বলে। পরদিন সকালে ভাস্কর অফিসে এসে দেখে পুলিশ গিজগিজ করছে। এক কলিগ তাকে দেখা মাত্রই বলে, তুমি এসেছো? কতবার ফোন দিয়েছি, তোমার স্ত্রী বলল তুমি নাকি বাইরে গেছো। ভাস্কর জানায় জরুরি কাজে তাকে গোয়া যেতে হয়েছিল। এরপর কলিগ তাকে জানায় ব্যাংকে বড় স্ক্যাম হয়েছে, সেজন্য পুলিশ এসেছে। চোরের মন পুলিশ পুলিশ। ভাস্করও তো বিলা খায়, ভাবতে থাকে তার 4টি বাট্টি গোল করতেই পুলিশ এসেছে। অফিসের বড় 2 স্যারকে পুলিশ ধরে নিয়ে যায়। সেই নারী কলিগ জানায় তারা লোন করে দিয়ে প্রফিট নিত। গত সপ্তাহে কে যেন অভিযোগ দিয়েছিল। যাই হোক, ভাস্কর পাশে সুটকেস রেখে কাজ করতে থাকে। সুটকেস দেখে জিএম এর সন্দেহ হওয়ায় সে জানতে চায় কি আছে ওতে। ভাস্কর কিছুটা ভেবাচেকা খেয়ে বলে এতে তার কাপড় চোপড়। জিএম তখন বলে খোলো, আমি দেখতে চাই। ভাস্কর সুটকেস খুলে দেখায় ওখানে সত্যি কাপড় চোপড় রয়েছে। কৌতূহল ভাঙাতে আমাদের ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়, আর দেখানো হয় সবাই যখন ব্যস্ত সেই ফাঁকে ভাস্কর টাকা জায়গা মতো রেখে দেয়। এরপর সাম্বা ভাস্করের বাসায় এসে পরের মিশন সম্পর্কে জানতে চায়। ভাস্কর বলে সৃষ্টিকর্তা আমাদের অনেকবার রেড সিগন্যাল দিয়েছে, এখন না থামলে কট খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সাম্বা কথা শুনে না। সে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় নামে। এদিকে ভাস্কর দেখে তার কাছে 6 লাখ টাকা আছে। সেই টাকা দিয়ে ছোট ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়তে বিদেশ পাঠায়। এরপর একদিন অফিসে ঢোকার সময় দেখে লাল গাড়িটা আবার ব্যাংকের সামনে। জানতে পারে হিমাংশু স্যারের কাছ থেকে গাড়িটি নিয়ে নেওয়া হয়েছে। ভাস্করকে তার কলিগ জানায় চেয়ারম্যান স্যার তাকে ডেকেছে। রুমে ঢুকেই ভাস্কর দেখে সেখানে অনেকেই বসে আছে। ভাস্কর ভয় পায়। চেয়ারম্যান তাকে সামনে বসে বলে তোমার কথা জিএম এর কাছে শুনেছি। এত বছরের ব্যাংকিং জীবনে কোথাও দেখিনি জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেলে আসতে। কংগ্রেটস করে তাকে জানায় তাকে জিএম করা হয়েছে। 6,000 টাকা বেতনের ভাস্কর এখন 19,000-এর চাকরিজীবী। নিজের কানকে বিশ্বাস হয় না। চেয়ারম্যান বলে তোমার আরো যদি কিছু লাগে তাহলে বলো। এবার ঝোপ বুঝে কোপটা মারে ভাস্কর। বহুদিনের পছন্দের লাল গাড়িটি চেয়ে বসে এবং পেয়েও যায়। সেই গাড়ি হাঁকিয়ে বাড়ি যায় ভাস্কর। তা দেখে কলোনি সবাই হা হয়ে যায়। বউ ছিল তাজ্জব। ভাস্কর গাড়ি থেকে নেমেই বউকে কোলে নিয়ে ঘুরান্টি দেয়, বলে তার প্রমোশন হয়েছে। গাড়ি কার জানতে চাইলে বলে আমারই। এরপর দেখা যায় বিদ্যুৎ চলে এসেছে। সিবিআই অফিসার দেখে ভাস্করের অ্যাকাউন্টে 100 কোটি টাকা আছে। একজন ছোট কর্মকর্তার অ্যাকাউন্টে এত টাকা দেখে তো সবাই তাজ্জব বনে যায়। এত টাকা তার কাছে কিভাবে আসলো এটা দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। চেয়ারম্যান ভাস্করকে জানায় হর্ষা মেহরা ব্যাংকের গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট। তার অ্যাকাউন্ট দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় তাকে। পরদিন হর্ষার চামচা সুরজ এসে ভাস্করকে কাটারি ব্যাংকের বিয়ার দেয়। বিয়ার হচ্ছে ব্যাংক রিসিট। একটু খুলে বলা যাক, এটি হচ্ছে এক ব্যাংক আরেক ব্যাংকে লোন দেওয়ার প্রক্রিয়া। কিন্তু সরকারি ব্যাংক আরেক ব্যাংকে লোন দেয় না। সেক্ষেত্রে একটি মাধ্যম ব্যবহার করা হয়। হর্ষা মেহরা হচ্ছে সেই মাধ্যম। বাগদা ব্যাংক হর্ষার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। হর্ষা সেই টাকা কাটারি ব্যাংকে দেবে। টাকা ফেরত দেওয়ার সময় একই পদ্ধতি অবলম্বন করা হয়। বিনিময়ে হর্ষাকে দেওয়া হয় কমিশন। কৌতূহলবশত ভাস্কর হর্ষার অ্যাকাউন্ট চেক করে, দেখে টাকা কাটারি ব্যাংকে দেয়নি হর্ষা, উল্টো কাটারি ব্যাংক থেকেও লোন নিয়েছে। তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। চিন্তায় পড়ে যায় ভাস্কর। খোঁজ নিতে শুরু করে। জানতে পারে হর্ষা এই টাকা শেয়ার মার্কেটে খাটায়। দর পতন হলে সব শেয়ার কিনে নেয়, দাম বেড়ে গেলে আবার বেচে দেয়। তারপর ব্যাংকের ঋণ শোধ করে। বিষয়টা বুঝে ভাস্কর প্রথমে ভাবে চেয়ারম্যানকে জানাবে, কিন্তু পরে ভাবে চেয়ারম্যানকে জানিয়ে তার লাভ কি? তার তো ধান্দা পানি হবে না। সে সুরজের সাথে যোগাযোগ করে। সুরজ কমিশন দিতে চাইলে সে জানায় ওসব 2-3 টাকার কমিশনে হবে না। বিয়ার কেনা থেকে শেয়ার কেনা সব তাকে জানাতে হবে।
সেও শেয়ার কিনবে। এভাবে টাকা কামাতে থাকে। কিন্তু এটা তো কালো টাকা, সাদা তো করতে হবে। সে বুদ্ধি নেয় অ্যান্টনির এক লোকের কাছে। সেই আদম আরেক টাউট লটারি কোম্পানির খোঁজ দিয়ে বলে টাকাগুলো তাদের দিলে তারা লটারি জেতার নাটক করে টাকাগুলো ফেরত দিয়ে দেবে। এইভাবে প্রথমবার লটারির নামে ব্ল্যাক মানি হোয়াইট করে ভাস্কর। এই প্রক্রিয়া চলতেই থাকে। কিন্তু অ্যান্টনির বন্ধু ইনকাম ট্যাক্সের ভয় দেখায়, বলে 3 মাসে 2 বার লটারি পাওয়ার কথা বললে ঝামেলা হতে পারে। তার চেয়ে একটি ভুয়া কোম্পানি খুলে টাকাগুলো হোয়াইট করতে হবে। টাকা সাদা করতে ভাস্কর তার স্ত্রী সুমতিকে খাবারের দোকান খুলে দেয়। সেটি ছিল মূলত ভাস্করের কালো টাকা সাদা করার মেশিন। টাকার কুমির হতেই বদলাতে থাকে ভাস্করের আচরণ। লোকজনকে মারধর করে ঘরেও খারাপ আচরণ করতে শুরু করে। বিষয়টি সুমতি ভালোভাবে নেয় না। সে আলাদা থাকা শুরু করে। এদিকে সিবিআই ইন্সপেক্টরও জানতে চায় বউয়ের ব্যবসা বন্ধ করে দেওয়ার কারণ। ভাস্কর জানায় একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার আসে তার কাছে। সে কথায় কথায় জানতে পারে ওই ম্যানেজারের সই নকল করে হাসা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি শুনে তো কাটারি ব্যাংকের ম্যানেজারের অবস্থা কেরোসিন। কারণ তদন্ত হলে পুলিশের দড়ি আগে তার কোমরেই পেঁচাবে। হার্ট ফিল করে সে। এর মধ্যে সুরজ আসে। ভাস্কর সুরজকে বলে সব টাকা পরিশোধ করে দিতে, হুমকিও দেয়। এরপরই দেখা যায় তার বন্ধু সাম্বা ব্যবসায় ধরা খেয়ে জেলে। টাকা দিয়ে তাকে ছাড়ায় ভাস্কর। এদিকে ভাস্করের যে শালা আজীবন তাকে অপমান করত, তার কাছে সেও টাকা চাইতে আসে। ভাস্করের শাশুড়িও সুমতিকে ইনিয়ে বিনিয়ে ভাস্করকে ছোট করতে থাকে। স্বামীর অপমান ভালোভাবে নেয় না সুমতি। রাগ করে বেরিয়ে আসতে সুমতির মা বলে তোর ওই হোম ডেলিভারি ফুডের আইডিয়া কিন্তু আমারই ছিল। আমার আইডিয়ায় এত বড়লোক হয়েছিস। এটা শুনে রাগে নিজের ব্যবসা ভেঙে ফেলে সুমতি। এরপর ভাস্করকে বলে তুমি অমানুষ হয়ে গেছো, আমি আগের ভাস্করকে চাই। তখন ভাস্করের বাবা ছেলেকে ডাক দেয়। দরজা বন্ধ করে ছেলের ব্যবসা নিয়ে জানতে চায়। ভাস্কর ধানাই পানাই করলে বাবা বলে তোমার যে এর মধ্যে ধান্দা আছে সেটা আমি বুঝেছি। যাই হোক, আমরা পরিবারের ভালোর জন্য সবকিছু করলেও একসময় পরিবারকেই হারিয়ে ফেলি। কথাটি ভাস্করের বিবেককে নাড়া দেয়। সে নিজের বদ অভ্যাসগুলো পাল্টে ফেলে। অসৎ পথে ইনকামও বন্ধ করে দেয়। যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের কাছেও মাফ চায়। নতুন ব্যবসাও শুরু করে। এরপর অফিসে তার জিএম ভাস্করের কাছে জানতে চায় হার্ষ তার বিয়া সে ছাড়ছে না কেন। ভাস্কর বলে তার কাছে 90 কোটি টাকা পাবে। সে টাকা পরিশোধ না করলে ছাড়বে কিভাবে। জিএম এর সাথে তর্কাতর্কি হয়। ভাস্কর চাকরি ছেড়ে দেয়। এরপরই ভাস্করকে গ্রেপ্তার করে পুলিশ। সিবিআই অফিসার বলে তোমার বাঁচার একটি উপায় আছে, সেটি হচ্ছে তোমার অ্যাকাউন্টে সব টাকা হার্ষার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, নইলে জেল খাটতে খাটতে জীবন যাবে। ভাস্কর কথা মতো সব টাকা ট্রান্সফার করে দেয়। পরদিন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে জিএম দেখে অ্যাকাউন্ট পুরাই গড়ের মাঠ। সব টাকা তুলে নিয়েছে। এ সময় দেখা যায় ভাস্কর তার বাবা, ছেলে এবং স্ত্রীকে নিয়ে বিমানে করে দেশের বাইরে চলে যাচ্ছে। পেছনের গল্পে দেখা যায় ভাস্কর তার বাবার সঙ্গে পরামর্শ করছে। বলছে বেশ ঝামেলা হচ্ছে, আমরা শহরটা ছেড়ে দেব। ভাস্করের বাবা বলে শহর না, তুমি দেশই ছেড়ে দাও। এরপর পরিবার নিয়ে আমেরিকা উড়াল দেয় ভাস্কর। কিন্তু যাওয়ার আগে আকাম একটা করে যায়। ব্যাংকের জিএম, চেয়ারম্যান সবার নামে পুলিশের কাছে রিপোর্ট করে যায়। ফলে কোমরের দড়ি পড়ে তাদের। ভাস্কর দেশের বাইরে আরামাইশে জীবন শুরু করে। লাকি ভাস্কর। মুভিটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে আলোড়নের চমৎকার কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে।